পিআর পদ্ধতির দাবিতে জামাতের আন্দোলন এবং এনসিপির শাপলা প্রতীক নিয়ে জটিলতা জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে কোনো প্রভাব ফেলবে না বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। সকালে চাঁপাইনবাবগঞ্জে কর্মশালার উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। বলেন, নির্বাচন কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠান, তাই আইনের ব্যত্যয় ঘটিয়ে কমিশন কোনো কাজ করতে পারে না এবং করবে না। আইনে যেভাবে আছে নির্বাচন কমিশন সেভাবেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বলে জানান কমিশনার আনোয়ারুল ইসলাম। অতীতে যারা বিতর্কিত ছিলেন তাদের এবার নির্বাচনের দায়িত্ব দেওয়া হবে না বলেও জানান তিনি। আইন যেভাবে আছে সেই অনুযায়ী নির্বাচন কমিশন তার নির্বাচনী কার্যক্রমের যে প্রস্তুতি সেটি নিচ্ছে এবং আমরা মনে করি যে ত্রয়োদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশন সদা প্রস্তুত। জুলাই সনদ বাস্তবায়ন, ফেব্রুয়ারির মধ্যে পিআর পদ্ধতিতে নির্বাচন সহ 5 দফা দাবিতে বিভিন্ন জেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াত। নাটোর শহরে মাদ্রাসা মোড় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। সমাবেশে বক্তারা বলেন, পিআর পদ্ধতির মাধ্যমে নির্বাচন হলে প্রত্যেক ভোটের মূল্যায়ন হবে। একই সাথে জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানান তারা। ঝিনাইদহে পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে মিছিল বের করে জামায়াত। পরে পোস্ট অফিস মোড়ে সমাবেশে বক্তারা বলেন, স্বৈরাচারে রেখে যাওয়া পদ্ধতিতে নির্বাচন সম্ভব নয়। লক্ষ্মীপুরের দক্ষিণ তেমোহনী থেকে বিক্ষোভ মিছিল শেষে পিআর সংস্কার ও বিচার সহ 5 দফা দাবি জানানো হয়। এছাড়া 5 দাবিতে হবিগঞ্জ, পটুয়াখালী, রাজবাড়ী সহ বিভিন্ন জেলায় মিছিল ও সমাবেশ করে জামায়াত। শ্রমিকদের বেতন বাড়ানোর ইস্যুর জেরে উত্তরবঙ্গের 3 জেলা থেকে ঢাকা চট্টগ্রাম রুটের বাস চলাচল বন্ধ করে দিয়েছে মালিকপক্ষ। এতে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। সম্প্রতি বেতন বাড়ানোর দাবিতে শ্রমিকরা আন্দোলন শুরু করলে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর থেকে কয়েক দফায় বাস চলাচল বন্ধ হয়ে যায়। এ নিয়ে গত মঙ্গলবার ঢাকায় শ্রমিকদের সঙ্গে বৈঠকে বেতন বৃদ্ধির দাবির বিষয়টি সমঝোতা হয়। নতুন বেতন আজ থেকে কার্যকর হওয়ার সিদ্ধান্ত হয়। তবে গত রাতে বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় মালিকপক্ষ। এতে ভোগান্তিতে পড়েন ঢাকা, চট্টগ্রাম, সিলেট, কক্সবাজার রুটের যাত্রীরা। আমরা নতুন বেতনে গাড়ি চালাতে পারবো না, পুরান বেতন দিলে গাড়ি চালাবো, নাইলে আমরা গাড়ি বন্ধ রাখবো। সেই মালিক মহোদয়রা নিজেরাই গাড়ি বন্ধ করে দিয়েছে। ড্রাইভার এবং শ্রমিকের মধ্যে যে দ্বন্দ্ব নিয়ে এখানে বাস এবং অনেক ট্রান্সপোর্টই বন্ধ রয়েছে, তার জন্য আমরা এখানে খুবই ভোগান্তির শিকার হচ্ছি। বাসও বন্ধ, কাউন্টার বন্ধ, সব বন্ধ, যোগাযোগ করতে পারছি না। এ নিয়ে জানাতে চাঁপাইনবাবগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফয়সাল মাহমুদ। ফয়সাল, বাস চলাচল বন্ধ থাকায় প্রথমে যাত্রীদের ভোগান্তির চিত্র জানাবেন। আর সমঝোতার কোনো উদ্যোগ কি নেওয়া হয়েছে? দেখুন, চাঁপাইনবাবগঞ্জ থেকে আসলে এই বাস বন্ধের কারণে ভোগান্তিটা আসলে তীব্রই হয়েছে। অপূরণীয় একটা দুর্ভোগের মধ্যে পড়েছেন যাত্রীরা। আমাদেরকে কাছে এমনটাই তারা ব্যক্ত করেছেন। তারা যেটা বলছেন যে তারা আসলে অনেকেই অগ্রিম টিকিট করে রেখেছিলেন বাসের, এবং এই বাস হঠাৎ করে বন্ধ করে দেওয়ার কারণে তাদের সেই গন্তব্যে যেতে সমস্যায় পড়তে হয়েছে, এবং অনেকেই বিভিন্নভাবে জরুরি প্রয়োজন আসলে বিভিন্নভাবে কেটে কেটে আসলে ঢাকায় পৌঁছেছেন বা অন্যান্য জায়গাতে পৌঁছেছেন। আপনাকে একটি বিষয় বলে রাখি, চাঁপাইনবাবগঞ্জ থেকে আসলে প্রধান দূরপাল্লায় যাওয়ার যে দূরের গন্তব্যে যাওয়ার জন্য আসলে প্রধান মাধ্যম হিসেবে বাসকেই ধরা হয়, কারণ এখান থেকে ট্রেন যোগাযোগ ব্যবস্থাটা অতটা ভালো না। চাঁপাইনবাবগঞ্জে মাত্র একটি ট্রেন ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়, যে কারণে আসলে যাত্রী সাধারণ বা চাঁপাইনবাবগঞ্জের মানুষ আসলে দূরের গন্তব্যে যাওয়ার জন্য বাস সেবাটাকেই গ্রহণ করেন। এই অবস্থায় আসলে হঠাৎ করে বাস বন্ধ করে দেওয়ার জন্য তারা একটা দুর্ভোগের মধ্যে পড়েছেন। আমরা অনেক যাত্রীর সঙ্গে কথা বলেছি, তারা যেটা বলছেন যে এই দ্বন্দ্বটি আসলে মালিক পক্ষের সঙ্গে শ্রমিকদের এই দ্বন্দ্বের কারণে আসলে যাত্রী দুর্ভোগ করা বা যাত্রীদের জিম্মি করে আসলে বারবার ধর্মঘট করা, এটি আসলে কোনোভাবে কাম্য নয়। আমরা আসলে মালিক পক্ষ এবং শ্রমিকদের সঙ্গে কথা বলেছি। শ্রমিকরা যেটা বলেছেন যে তারা তাদের দাবি আদায়ের জন্য আন্দোলন করেছিলেন, এবং তাদের আন্দোলনের পরে মালিক পক্ষ তাদের দাবিগুলো মেনে নিতে সম্মত হয়েছিল, কিন্তু হঠাৎ করে মালিক পক্ষ কেন তাদের দাবিগুলোকে মেনে নিতে পারবে না বলে জানিয়েছে, এবং কেন তারা বাস বন্ধ করে দিয়েছে এটি বুঝতে পারছে না। তবে যে শ্রমিক সংগঠনগুলো রয়েছে সেই সংগঠনগুলো মালিক পক্ষের সঙ্গে যোগাযোগ করছেন এবং তারা এই বিষয়টিকে সমঝোতায় নিয়ে আসার চেষ্টা করছেন, এমনটাই আমাদেরকে জানানো হয়েছে। তবে কখন নাগাদ আসলে এই আলোচনা হবে বা সমঝোতা হবে, কখন নাগাদ আসলে বাস সেবাটা আবার স্বাভাবিক হবে, এমনটি কেউ নিশ্চিত করে আমাদেরকে কিছু বলতে পারেননি। চাঁপাইনবাবগঞ্জ থেকে জানাচ্ছেন সহকর্মী ফয়সাল মাহমুদ।
1 নভেম্বর থেকে সেন্ট মার্টিন যেতে পারবেন পর্যটকেরা, তবে ডিসেম্বর পর্যন্ত রাত্রি যাপন করা যাবে না। জানুয়ারি ও ফেব্রুয়ারিতে রাতে থাকার অনুমতি দেওয়া হবে। তবে দীর্ঘদিন বন্ধ থাকায় সেন্ট মার্টিন কেন্দ্রিক অর্থনীতি মুখ থুবড়ে পড়েছে। পরিবেশ ও বন উপদেষ্টা বলছেন, ক্ষতি পুষিয়ে নিতে নেওয়া হয়েছে বিকল্প ব্যবস্থা। তবে স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, তাদের ক্ষতি পুষিয়ে নিতে কোনো প্রকল্পই বাস্তবায়ন হয়নি। 5 আগস্ট পট পরিবর্তনের আগে থেকেই রাজনৈতিক আলোচনার কেন্দ্র ছিল সেন্ট মার্টিন ইস্যু। চলতি বছরের ফেব্রুয়ারিতে দেশের প্রবাল সমৃদ্ধ দ্বীপ সেন্ট মার্টিনে পর্যটকদের যাতায়াতে 9 মাসের নিষেধাজ্ঞা দেয় অন্তর্বর্তী সরকার। তবে 1 নভেম্বর থেকে সীমিত আকারে পর্যটকরা সেন্ট মার্টিনে যেতে পারবেন বলে জানায় পর্যটন মন্ত্রণালয়, কিন্তু ডিসেম্বর পর্যন্ত রাত্রি যাপন করা যাবে না। আগে স্থানীয় পর্যটকদেরকে নিয়ে চিন্তা করতে হবে যে আমরা নিজেরা যারা আমাদের পারিবারিক উদ্দেশ্যে যে ভ্রমণগুলো করি সেগুলো নিরাপদ, সাশ্রয়ী এবং আনন্দময় করার প্রচেষ্টায় আমার ব্যক্তিগতভাবে সেটা আমার লক্ষ্য, যে আমাদের নিজস্ব পর্যটকদের জন্য আমরা আরও কি ভালো ব্যবস্থা নিতে পারি। সেন্ট মার্টিনে ভ্রমণ নিয়ন্ত্রণে আনার পর থেকেই নেতিবাচক প্রভাব পড়েছে সেখানকার অর্থনীতিতে। ক্ষতি পুষিয়ে নিতে সেন্ট মার্টিনের পর্যটন ব্যবসায়ীদের জন্য আলাদা প্রকল্প হাতে নেওয়া হয়েছে বলে জানান পরিবেশ উপদেষ্টা। তাদের কিন্তু বেসিক জীবনচালনের প্রভাব নেতিবাচক খুব পড়ছে এরকম না, তবে বাড়তি টাকার যে প্রভাবটা পড়ছে সেইটা নিরূপণের জন্য এবং বিকল্প কর্মসংস্থানের জন্য আমরা প্রকল্প হাতে নিয়েছি এবং প্রকল্প অনুমোদিত হয়ে গেছে। এদিকে স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, এখন পর্যন্ত তেমন কোনো উদ্যোগ নেওয়া হয়নি। পর্যটন নিষিদ্ধ করে বড় ক্ষতির মুখে ঠেলে দেওয়া হয়েছে বলে দাবি তাদের। কোনো দৃশ্যমান তো নেই কোনো প্রকল্প, আর আমাদের কোনো সম্পৃক্ততা এখনো পর্যন্ত সরকার বা পরিবেশ অধিদপ্তর বা স্থানীয় প্রশাসন আমাদেরকে সম্পৃক্ত করে না। কোনো ধরনের প্রকল্প এই পর্যন্ত দৃশ্যমান না। কুকুরের জন্য একটা প্রকল্প নিয়েছিল শুনেছি, তাও অপ্রতুল। কুকুররা এখন বলতে গেলে অনেক কুকুর মারা যাচ্ছে। সেন্ট মার্টিনের ব্যবসায়িক সংগঠনগুলো বলছে, পর্যটক সীমিত না করেও বিভিন্ন উদ্যোগ নিয়ে পরিবেশের দূষণ রোধ করা যেত। পর্যটন নিয়ন্ত্রণ করায় যে ক্ষতি হয়েছে তা পূরণের দাবি জানান তারা। মাহফুজার রহমান মিলন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। উৎসবমুখর পরিবেশে বিভিন্ন জেলায় চলছে শারদীয় দুর্গোৎসবের আয়োজন। প্রতিমা শিল্পীদের শেষ মুহূর্তের ব্যস্ততার পাশাপাশি মণ্ডপের সাজসজ্জার কাজও চলছে পুরোদমে। দুর্গাপূজার সার্বিক নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থার উদ্যোগ নিয়েছে প্রশাসনও। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে কুষ্টিয়ার প্রায় 250 মণ্ডপ ঘিরে সাজসজ্জা। এর মধ্যে বেশিরভাগ প্রতিমা তৈরি শেষ, চলছে সাজসজ্জার কাজ। দেবী দুর্গার সাথে সাজিয়ে তোলা হচ্ছে কার্তিক, গণেশ, লক্ষ্মী ও সরস্বতীকেও। শেষ সময়ে এসে দম ফেলার ফুরসত নেই যেন প্রতিমা শিল্পীদের। গত বছরের প্রেক্ষাপটের তুলনায় এইবারের আমাদের আয়োজনটা অনেক বেশি। গতানুগতিক আমরা যেভাবে করে আসছি মনে করছে তার থেকে একটু বেশি আনন্দ উল্লাস করে মা দুর্গার পূজা উদযাপনটা আমরা করতে পারবো। প্রায় 4 মাস আগে থেকে প্রতিমা তৈরির কাজ শুরু হয়েছে সিরাজগঞ্জের পালপাড়া সহ বিভিন্ন মন্দিরে। এর মধ্যে অনেকে বুঝেও নিয়েছেন প্রতিমা। চুয়াডাঙ্গায় 112 মণ্ডপের সাজসজ্জা ও নিরাপত্তা নিশ্চিতে ব্যস্ত আয়োজকরা। এবছর প্রায় সব মণ্ডপেই থাকছে সিসি ক্যামেরা। পাবনা, তারপর আপনার নাটোর, রাজশাহী, বগুড়া জেলাতে হচ্ছে প্রচুর হচ্ছে ঠাকুর এখান থেকে যায় আর কি। সিসি ক্যামেরা আছে এখানে, পুলিশ আনসার সবাই আসে, আমাদের সবাই দায়িত্ব নিয়ে আমার এখানে পূজা হয়। মাদারীপুরে 471 পূজা মণ্ডপ ঘিরেও দিনরাতের ব্যস্ততা কারিগর ও পূজা উদযাপন কমিটির সদস্যদের। বাগেরহাটের 605টি মণ্ডপের মধ্যে 90টিকে অধিক গুরুত্বপূর্ণ বিবেচনায় নিয়ে বাড়তি ব্যবস্থার উদ্যোগ নিয়েছে প্রশাসন। কিছু পূজা মণ্ডপকে গুরুত্বপূর্ণ হিসাবে আমরা বিবেচনা করি, সেখানে আমাদের ডিউটিগুলো আমরা একটু বেশি মনোযোগ থাকবে। অন্যান্য পূজা মণ্ডপগুলোতেও আমাদের নিরাপত্তা থাকবে। লক্ষ্মীপুরে এবার 78টি মণ্ডপে অনুষ্ঠিত হবে দুর্গাপূজা। উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপনের শেষ সময়ের ব্যস্ততা কারিগর আয়োজকদের। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি নিয়ে জানাতে সিরাজগঞ্জ থেকে যুক্ত হয়েছেন সহকর্মী দিলীপ কুমার গৌর। দিলীপ, সিরাজগঞ্জে কতগুলি মণ্ডপে পূজা হচ্ছে? সাজসজ্জার কাজ পুরোপুরি শেষ হয়েছে কিনা? এবছর সিরাজগঞ্জের জেলায় 511টি মন্দির এবং মণ্ডপে দুর্গাপূজার আয়োজন করা হয়েছে এবং মন্দিরগুলোর যে শেষ মুহূর্তে প্রস্তুতি, সেই প্রস্তুতি চলছে। আমি এখন আছি সিরাজগঞ্জের ভদ্রঘাট পালপাড়াতে, যেখান থেকে আসলে সিরাজগঞ্জ সব দেশের বিভিন্ন অঞ্চলে প্রতিমা দেওয়া হয়। আমরা দেখছি যে এখানে যারা
প্রতিমা তৈরির কারিগর আছে, মৃৎশিল্পীরা, তারা কিন্তু তাদের যে শেষ মুহূর্তের যে রং তুলির আচরে দেবীকে সাজানো সেই কাজগুলো করছে। পাশাপাশি বিভিন্ন মন্দির এবং মণ্ডপে যে সাজসজ্জা, সেই সাজসজ্জার কাজও চলছে। আমরা দেখেছি যে সিরাজগঞ্জের পুরো শহর জুড়ে আলোকসজ্জা করা হয়েছে এবং উপজেলা পর্যায়ে যে মন্দিরগুলো আছে সেখানেও কিন্তু সাজসজ্জা করা হয়েছে। মহলের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজার যে আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতা শুরু হয়েছে এবং মন্দিরে মন্দিরে সাজসজ্জার কাজও চলছে। পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে প্রতিমা তৈরির যে স্থান আছে ভদ্রঘাট পালপাড়া, সেখানে যেরকম নিরাপত্তার ব্যবস্থা নিয়েছে সেই রকম এবং মণ্ডপে পূজা আয়োজন করা হবে সেখানেও কিন্তু আমরা দেখি পুলিশের এবং পালপাড়ার থেকে কিন্তু এই প্রতিমাগুলো দেশের বিভিন্ন অঞ্চলে নিয়ে যাওয়া হবে এবং সেজন্য কিন্তু আমরা দেখছি যে এই পালপট্টিতে যারা হচ্ছে মৃৎশিল্পী আছে এবং তাদের পরিবারের লোকজন আছে, তারাও কিন্তু শেষ মুহূর্তে যে প্রস্তুতি, সেই প্রস্তুতি গ্রহণ করছে। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে যে জেলার 511টি মন্দির মণ্ডপগুলোতে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে। বিশেষ করে যে সকল তৃণমূলে যে মন্দিরগুলো আছে সেই সকল মন্দিরগুলো কিন্তু আসলে বিশেষ নজরদারি রাখা হবে। এবছর জেলা 511টি মন্দির মণ্ডপে দুর্গাপূজার আয়োজন করা হয়েছে। এর মধ্যে সিরাজগঞ্জ পৌর এলাকাতে রয়েছে 45টি মন্দির এবং এই 45টি মন্দিরকে কেন্দ্র করে কিন্তু রেখেছে যে পুরো শহর আলোকসজ্জা করা হয়েছে এবং সিরাজগঞ্জের বেলকুচি উপজেলাতে বিভিন্ন থিম নিয়ে আসলে মন্দিরগুলো তৈরি করা হয়েছে। সিরাজগঞ্জের শাহজাদপুরেও বড় ধরনের একটি বাজেট নিয়ে 10 লক্ষ টাকা খরচ করে একটি প্রতিমা তৈরি করা হয়েছে। তো সিরাজগঞ্জ জেলায় এই দুর্গাপূজার যে আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতা শুরু না হলেও উৎসবের যে আমেজ, সেই আমেজ শুরু হয়েছে এবং আমরা দেখছি যে রাতভর কিন্তু বিভিন্ন ধর্মের মানুষ তারা কিন্তু এই যে আলোকসজ্জা হয়েছে সেই আলোকসজ্জা দেখছে, শিশুরাও এই আলোকসজ্জা দেখছে এবং পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে জানানো হয়েছে যে এবছর জেলায় যে পূজাগুলো অর্চনা হচ্ছে সেখানে মন্দির কমিটিগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে তারা যাতে স্বেচ্ছাসেবক রেখে তাদের নিরাপত্তা ব্যবস্থা করে এবং আমরা দেখি যে প্রতিটি মন্দিরে কিন্তু স্থানীয় যারা স্বেচ্ছাসেবক আছে তারা কিন্তু পালাক্রমে সেই মন্দিরগুলো পাহারা দিচ্ছে এবং এখানে পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে জানানো হয়েছে যে পুলিশ প্রশাসন, সিভিল প্রশাসন এবং পূজা যাতে সুষ্ঠু এবং তারা করে। সিরাজগঞ্জ থেকে জানাচ্ছেন সহকর্মী দিলীপ কুমার গৌর। শুধু দুর্গাপূজা নয়, বছর জুড়ে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়েছেন মহানগর সর্বজনীন পূজা কমিটি ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ। সকালে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে যৌথ সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, দুর্গাপূজার প্রস্তুতির মধ্যেই 13 জেলায় প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছে। ভবিষ্যতেও তাদের কার্যকর পদক্ষেপের দাবি জানান তারা। বলেন, অসাম্প্রদায়িক চেতনার বিকাশ ঘটাতে হবে। শারদীয় দুর্গাপূজা নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা ও ধর্মীয় উপদেষ্টা পৃথক বৈঠকে প্রতিকূল পরিস্থিতি মোকাবিলার পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন বলেও জানান পূজা উদযাপন পরিষদের নেতারা। এ সময় সারা দেশে প্রতিমা বিসর্জন সন্ধ্যার মধ্যে শেষ করার নির্দেশ দেওয়া হয়। এছাড়া অষ্টমী থেকে দশমীর 3 দিন ছুটিসহ সংখ্যালঘুদের স্বার্থ রক্ষায় 8 দফা দাবি তুলে ধরে কমিটির নেতারা। ঈদ, পূজা, বড়দিন, বুদ্ধ পূর্ণিমা প্রত্যেক সম্প্রদায়ের কাছে অত্যন্ত পবিত্র। সকল ধর্মীয় সম্প্রদায় তাদের ধর্মীয় অনুষ্ঠানগুলি সর্বোচ্চ শ্রদ্ধা দিয়ে সাত্ত্বিকভাবে উদযাপন করে থাকেন। পবিত্র ধর্মীয় অনুষ্ঠানগুলির উৎসবে সকল সম্প্রদায় মিলেমিশে একাকার হয়ে সার্বজনীন উদযাপন করবে। এটা হচ্ছে বাঙালির শাশ্বত ও চিরায়িত রীতি ঐতিহ্য। দুর্গোৎসবকে কেন্দ্র করে বরিশাল মহানগরীতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশের পাশাপাশি আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে মাঠে রয়েছে র্যাবও। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা অনুষ্ঠানে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় সংবাদ সম্মেলনে র্যাব 8-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নিস্তার আহমেদ জানান, সবাই যেন নিরাপদে উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপন করতে পারে সেজন্য সব ব্যবস্থা নেওয়া হয়েছে। পূজা উপলক্ষে বরিশালে র্যাবের 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। প্রত্যেকটি উপজেলার জন্য একজন করে ফোকাল পয়েন্ট অফিসার আমরা নির্ধারণ করে দিয়েছি। বর্তমানে এই ফোকাল পয়েন্ট অফিসাররা তারা তাদের নিয়ন্ত্রণাধীন টহল নিয়ে তাদের দায়িত্বপ্রাপ্ত উপজেলার যে মণ্ডপগুলো আছে এই মণ্ডপগুলোতে তারা পরিদর্শন করছে। তো আমরা 3টি স্তরে এই পুজোর নিরাপত্তা আমরা নিশ্চিত করছি। দুর্গাপূজা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দরে 8 দিনের ছুটি শুরু হয়েছে।
ছুটিতে বন্ধ থাকছে ভারত থেকে পণ্য আমদানি ও রপ্তানি কার্যক্রম। স্থলবন্দর আমদানি রপ্তানিকারক গ্রুপের সভাপতি একরামুল হক জানান, আজ থেকে শুরু হওয়া ছুটি বহাল থাকবে ৩ অক্টোবর পর্যন্ত। এ সময় বন্দর দিয়ে কোনো পণ্য আমদানি রপ্তানি হবে না, তবে স্বাভাবিক থাকবে পাসপোর্টধারী যাত্রীদের চলাচল। ৪ অক্টোবর থেকে বন্দরে আমদানি রপ্তানি কার্যক্রম শুরু হবে বলেও জানান তিনি। শেরপুর ও মাগুরায় তীব্র ভাঙনে দিশেহারা নদীর তীরের বাসিন্দারা। কয়েকদিনেই ব্রহ্মপুত্রে বিলীন হয়েছে বাড়িঘর, ফসলি জমি, মসজিদ, আর মধুমতি গ্রাস করেছে রাস্তাঘাট, বসতভিটা। ভাঙন ঠেকাতে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি 2 জেলার ক্ষতিগ্রস্তদের। শেরপুর সদরের চরপক্ষিমারি ইউনিয়নে নদী ভাঙনে মাথা গোজার শেষ আশ্রয়টুকু হারিয়েছেন খুকি বেগম। গত 15 বছরে 8 বার নদী গর্ভে বিলীন হয়েছে তার বসতভিটা। বাড়ি ভেঙে আমার কোনো সমস্যা, আমার মরমুজে আমার মরলে আমার মাটি দেওয়া জায়গাও নাই। গত 2 সপ্তাহ ধরে ব্রহ্মপুত্রের ভাঙনে নিঃস্ব হয়েছেন ভাগলগড় গ্রামের 15 পরিবার। ঘরবাড়ি ছাড়াও বিলীন হয়েছে অর্ধশত একর ফসলি জমি, মসজিদ। আমি অসহায়, আমি গাঁও ঘুরে দোষের কাছে চায়া খাই, আমার বাড়িটাও নিয়ে গেলগা, আমি কিভাবে থাকবো? বর্তমানে এই পাশেই একটা মসজিদ, মাদ্রাসা এবং কি কবরস্থান সহ প্রায় আরো 400 শতাধিক ঘর একদম খুবই ঝুঁকির মধ্যে আছি আমরা। এদিকে মধুমতি নদীর ভাঙনে মাগুরার মোহাম্মদপুরের পলাশবাড়িয়ায় 3 কিলোমিটার সড়কের 100 মিটার অংশই ধসে গেছে। সংস্কারের মাত্র 2 মাসেই এই হাল। সর্বস্ব হারানোর ঝুঁকিতে 10টি গ্রামের বাসিন্দারা। জরুরিভাবে যদি এই রাস্তা যদি বাদ না দেয় তাহলে আর থাকবেন। আমরা কোনো 8 বাজারে যেতে পারতেছি না, এখান থেকে কোনো গাড়ি যাওয়ার কোনো পরিবেশই নাই। ভাঙন ঠেকাতেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। প্রতি বছরই জরুরি কিছু কাজ করি, তো পানি বর্তমানে অব্যাহতভাবে বৃদ্ধি পাচ্ছে। পানি কমলে ওখানে জরুরি ব্যবস্থা গ্রহণ করে আমরা অস্থায়ী প্রতিরক্ষা কাজ করব। জরুরি ভিত্তিতে যে জায়গাগুলোতে বাড়িঘর রয়েছে সেই অংশটি রক্ষা করার জন্য আমরা 120 মিটার কাজ করার প্রস্তাব ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছি। দ্রুত টেকসই বাঁধ নির্মাণ সহ প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে ক্ষয়ক্ষতি বাড়ার শঙ্কা ভাঙন কবলিত এলাকার লাখো মানুষের। তানিয়া নাসরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রোহিঙ্গা সংকট শুধু বাংলাদেশের নয়, এটি আন্তর্জাতিক সংকট। একে আন্তর্জাতিকভাবে সমাধান করতে হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুকী আজম। সকালে চট্টগ্রাম প্রেস ক্লাব মিলনায়তনে রোহিঙ্গা বিষয়ক সেমিনারে কথা বলেন তিনি। রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক সহায়তা কমে যাওয়ায় সংকট বাড়ার আশঙ্কা করে উপদেষ্টা বলেন, বাংলাদেশ চায় রোহিঙ্গারা সসম্মানে মিয়ানমারে ফিরে যাক। রাজনৈতিক ঐক্য ধরে রেখে আগামী সংসদ নির্বাচন যদি ঐক্যবদ্ধভাবে করা যায় তাহলে দেশের অবস্থান অনেক শক্তিশালী হবে বলেও উল্লেখ করে ত্রাণ উপদেষ্টা আরও বলেন, যা রোহিঙ্গা সংকট সমাধানের সুষ্ঠু পরিবেশ তৈরি করবে। সেমিনারে সরকারি কর্মকর্তা, বিশ্ববিদ্যালয় শিক্ষক, গণমাধ্যম কর্মীসহ বিশিষ্টজনেরা মতামত তুলে ধরেন। চাকসু নির্বাচনে আনুষ্ঠানিক প্রচার শুরুর একদিন পরেই ক্যাম্পাসে শুরু হয়েছে 10 দিনের পূজার ছুটি। এতে উৎসবমুখর পরিবেশে ফাটার পাশাপাশি ভোটারের কাছে পৌঁছাতে না পারার কথা বলছেন প্রার্থীরা। আছে ভোটার উপস্থিতি কমে যাওয়ার শঙ্কাও। তবে পরিস্থিতি বিবেচনায় 3 দিন সময় বাড়ানোর কথা জানিয়েছে কর্তৃপক্ষ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে দুর্গাপূজার ছুটি। ক্যাম্পাস খুলবে 5 অক্টোবর। লম্বা ছুটিতে তাই বাড়ির পথে শিক্ষার্থীরা, যে কারণে 35 বছর পর হতে যাওয়া চাকসু নির্বাচনের প্রচারণায় পড়বে ভাটা। পরীক্ষা না থাকায় ছুটি শেষে সব শিক্ষার্থী নির্বাচন ঘিরে ক্যাম্পাসে ফিরবেন কিনা সেটি নিয়েও আছে অনিশ্চয়তা। অনেকদিন পরে যাচ্ছে একটা লম্বা ছুটি, যেহেতু ক্যাম্পাসে থাকা হয় সেই হিসেবে আমাদের কারো দেরি হবে, কারো আসা হবে। বন্ধ একটা লম্বা সময় ধরে থাকবে, সো এই টাইমটায় তারা আমাদের প্রচারণার কাজে আমাদের পাচ্ছে না, সো এইটা একটা ইম্প্যাক্ট ফেল। দীর্ঘ ছুটির কারণে প্রার্থীরা পড়েছেন বিপাকে। ক্যাম্পাস খোলার পর অল্প সময়ে সব ভোটারের কাছে পৌঁছানো কঠিন হবে তাদের জন্য। এখানে তাদের যে আবাসনের সমস্যা এবং খাদ্যের যে সমস্যা, সেই সংকটের কারণে তারা নিজের আবাসস্থলে চলে যায়। তো সেই পরিপ্রেক্ষিতে আসলে চাকসু নির্বাচনে ভোটার উপস্থিতি নিয়ে আমার একটা শঙ্কা আছে। আমাদের কষ্টকর হলেও আমরা যথাসম্ভব চেষ্টা করব যারা ক্যাম্পাসে আছে এবং ক্যাম্পাসের আশেপাশে আছে
তাদের কাছে আমাদের বার্তা পৌঁছানো, যতটুকু সম্ভব আমাদের মেসেজগুলো, আমাদের ইশতেহারগুলো ভাই বোনদের কাছে পৌঁছানোর চেষ্টা করব। শিক্ষার্থী ও প্রার্থীদের সাথে আলোচনা করে নির্বাচন 3 দিন পিছিয়ে দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পরীক্ষা ও ক্লাস রুটিনেও আনা হয়েছে পরিবর্তন। ভোট দেওয়ার জন্য তারা উন্মুখ হয়ে আছে। তারা দীর্ঘদিন ধরে চাচ্ছে যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চাকসু ইলেকশন। এই চাওয়াটা শুধু যারা ভোটে দাঁড়িয়েছে তারা না, যারা ভোট দিতে পারেনি তাদেরও। আমি মনে করি না যে আমাদের শিক্ষার্থীরা আসবে না, কারণ এটি যারা প্রার্থী হয়েছে তাদেরও দায়িত্ব তাদেরকে সচেতন করা। চাকসু নির্বাচনে কেন্দ্রীয় সংসদে মোট প্রার্থী 415 জন, এর মধ্যে নারী প্রার্থী 47 জন। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। এ নিয়ে আরও জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছেন সহকর্মী আব্দুল্লাহ রাকিব। রাকিব, প্রচারণা শুরুর একদিন পরই তো পূজার ছুটি শুরু হলো, এ বিষয়ে প্রার্থীরা কি বলছেন? আর কর্তৃপক্ষ তো 3 দিন সময় বাড়ানোর কথা বলেছে, এ বিষয়ে বিস্তারিত জানাবেন। মূলত এই যে পুজোর ছুটি, সেই পুজোর ছুটির কারণে প্রচার প্রচারণায় যেহেতু সময় কম পাবে, সেই জন্যই আসলে নির্বাচন 3 দিন পিছিয়ে দেওয়া হয়েছে। এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বা নির্বাচন কমিশন যেটি বলছে, এর ফলে শিক্ষার্থীরা প্রচার প্রচারণায় কিছুটা বেশি সময় পাবে। তবে যেহেতু গতকাল মূল আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়েছে, ফলে অনেক শিক্ষার্থী যারা আসলে দূর দূরান্ত থেকে থাকেন তারা এই ছুটিতে আসলে বাড়ি চলে গিয়েছেন। তবে প্রার্থীরা কিছুটা বিপাকে বলল, তারা বলছেন যে এই সময়ে তারা মূলত প্রচার প্রচারণা চালাবেন তাদের সামাজিক যোগাযোগ মাধ্যম সহ ব্যক্তিগত পর্যায়ে। এবং তারা বলছেন যে হলে যেসব শিক্ষার্থী এবং কটেজগুলোতে যারা আছেন তাদের মাধ্যমে আসলে তারা প্রচারণা চালাবেন। এবং তবে সেটি আসলে তারা যেটি বলছেন যে অনাবাসিক শিক্ষার্থী অর্থাৎ অনাবাসিক ভোটারের সংখ্যা বেশি, ফলে এই বন্ধ অর্থাৎ এই ছুটি কিছুটা তাদের প্রচারণায় প্রভাব ফেলবে। কিন্তু সেটি চাপ বাড়বে মূলত হচ্ছে যে 7 তারিখ থেকে যখন ক্যাম্পাস পুরোদমে খুলবে তখন থেকে আসলে চাপ বেড়ে যাবে। এবং যারা প্রার্থী রয়েছেন এবং প্রার্থীরা আসলে সকল শিক্ষার্থীর কাছে, সকল ভোটারের কাছে যেতে পারবেন কিনা সেটি এখন বড় প্রশ্ন। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে যে তারা যেহেতু সময় বাড়িয়েছে, ফলে যে শিক্ষার্থীরা যে বন্ধের কারণে যে প্রচার প্রচারণায় কিছুটা বিঘ্ন করার সংখ্যা বলছিল, সেটি কিছুটা হলেও কমে আসবে। এছাড়া আসলে অন্য কোনো উপায় ছিল না, কারণ পরবর্তীতে আসলে জাতীয় নির্বাচনের একটি ডামাডোল আছে। ফলে নির্বাচন কমিশনকে অক্টোবরের মধ্যে নির্বাচন শেষ করার একটি বাধ্যবাধকতা রয়েছে। তবে বিশ্ববিদ্যালয়ের আজকে ছুটির দিনেও আমরা দেখেছি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন মসজিদগুলোতে শিক্ষার্থীরা আসলে যারা আবাসিক শিক্ষার্থী রয়েছেন এবং বিভিন্ন কটেজগুলোতে রয়েছেন তাদের সাথে আসলে কুশল বিনিময় করেছেন এবং নামাজের পরে তারা সীমিত আকারে হলেও প্রচার প্রচারণা চালাচ্ছেন। তবে বিশ্ববিদ্যালয় বন্ধ হলেও চট্টগ্রাম নগরী কেন্দ্রিক যে 16 রেল স্টেশন আছে সেখানে শিক্ষার্থীদের একটি জমায়েত হয়ে থাকে প্রতিদিনই, অর্থাৎ শিক্ষার্থীরা সেখানেও যাবেন এবং সেখানেও তাদের প্রচার প্রচারণা চালাবেন বলে প্রার্থীরা জানিয়েছেন। চট্টগ্রাম থেকে জানাচ্ছেন সহকর্মী আব্দুল্লাহ রাকিব। আড়িয়াল খাঁ নদ থেকে সারা রাত অবৈধভাবে বালু উত্তোলন, অপরদিকে নদের পাড়ে রাখা পানি উন্নয়ন বোর্ডের বালু দিনে দুপুরে হরিলুট। এসব কারণে চরম ঝুঁকিতে মাদারীপুরের শিবচরে আড়িয়াল খাঁ নদের ওপর শত কোটি টাকা ব্যয়ে নির্মিত লিটন চৌধুরী সেতু। দ্রুত ব্যবস্থা না নিলে যে কোনো সময় দুর্ঘটনার আশঙ্কা স্থানীয়দের। দত্তপাড়া আর শিরুয়াইল ও নিখলি ইউনিয়নের সাথে সড়কপথে মেলবন্ধন করেছে মাদারীপুরের শিবচর নয়াবাজার এলাকার লিটন চৌধুরী সেতু। প্রতিদিন প্রায় 50,000 মানুষ যাতায়াত করে এই সেতু দিয়ে, কিন্তু উদ্বোধনের 1.5 বছরের মধ্যেই নদী শাসনের অভাবে ঝুঁকিতে সেতুটি। সেতুটির আশেপাশে রাতভর ড্রেজার দিয়ে নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছে একটি চক্র। মধ্যে দেখি ট্রাক্টর এখান থেকে যায়, চিপাচা বাতা বাইর হয়, ঠিক আছে, তো এরকম মাঝে মধ্যে দেখি। তো এখন মনে করে বালু উঠানোর কারণে ভাঙতে পারে, এটা হইতে পারে। কিছু অসাধু ব্যবসায়ী আছে, তাদের কারণে ক্ষতিটা বেশি হচ্ছে বালু উত্তোলনের কারণে। নদের পাড়ে রাখা বালু শ্রমিক দিয়ে নিয়ে যাচ্ছেন নয়াবাজার এলাকার বাসিন্দা রাকিব খান। তবে তার দাবি এগুলো নিজের ক্রয়কৃত বালু। আমাদের নদীর বালু সব নদীর বিলীন হয়ে যেতেছে, এই জন্য আমার বালুগুলা রক্ষার ক্ষেত্রে আমি বালুগুলা উঠেই আমার এখানে আরেকটা বেড আছে, ওইখানে আমি উপরে নিয়ে আসতেছি আর কি, গাড়ির মাধ্যমে, ভেহিকলের মাধ্যমে আর কি। এরই মধ্যে সেতুটি রক্ষায় ব্যবস্থা নিতে পাউবোকে চিঠি দিয়েছে এলজিইডি, আর অস্থায়ীভাবে 500 মিটার বাঁধের জন্য 6 কোটি টাকার প্রকল্প চেয়ে মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। ভাঙনের মাত্রার উপর নির্ভর করবে, তবে যদি ওখান থেকে বালু না সরানো হয় এবং যে পরিমাণে ভাঙনের মাত্রা খুব বেশি তা না, তারপরও পানি উন্নয়ন বোর্ডকে অবহিতকরণ করা হয়েছে। তাদেরকেও জানানো হয়েছে যে তাদেরও যদি কোনো বাজেট থাকে যারা যদি আমাদেরকে প্রোভাইড করে, সেক্ষেত্রে আমরা
তাদের এই ব্রিজের প্রোটেকশনে যে মানে আমাদের গাইডলাইন দেওয়া লাগে সেটা আমরা ব্যবস্থা করে দেব। অবৈধভাবে বালু উত্তোলন ও সরকারি বালু লুটকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের। যেহেতু আমাদের এখানে কোনো বালিমহল নাই, সেহেতু এখান থেকে বালি উত্তোলনের কোনো সুযোগ নেই। যদি কেউ বালি অবৈধভাবে উত্তোলন করে থাকে সেক্ষেত্রে আমাদের মোবাইল কোর্ট পরিচালিত হচ্ছে এবং মোবাইল কোর্টের মাধ্যমে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। 2023 সালের নভেম্বরে আড়িয়ালখা নদের উপর 97 কোটি 50 লাখ টাকা ব্যয়ে 550 মিটার দৈর্ঘ্যের লিটন চৌধুরী সেতুটি নির্মাণ করে এলজিইডি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সরবরাহ কম থাকার অজুহাতে বিভিন্ন জেলার বাজারেও কয়েক সপ্তাহ ধরে অস্বাভাবিক দামে বিক্রি হচ্ছে বিভিন্ন সবজি, চড়া মাছের বাজারও। চট্টগ্রামে এক সপ্তাহে সবজির দাম বেড়েছে কেজিতে 10 থেকে 20 টাকা। আলু, পেঁপে ছাড়া বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে 80 টাকার ওপরে। সরবরাহ কমে যাওয়ার অজুহাতে কেজিতে 50 টাকা বেড়েছে দেশি মুরগির দাম। রাজশাহীর কাঁচা বাজারে 50 টাকার নিচে মিলছে না কোনো সবজি। পেঁয়াজের কেজিতে 5 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 70 টাকায়। কাঁচামরিচও কিনতে হচ্ছে বেশি দামে। ব্রয়লার মুরগির দাম বাড়লেও কমেছে ডিমের দাম। বরিশালে 60 টাকার নিচে পাওয়া যাচ্ছে না কোনো সবজি, চড়া মাছের দামও। এদিকে বেনাপোলে ইলিশের দাম কমেছে কেজিতে 200 থেকে 400 টাকা, ফলে স্বস্তিতে ক্রেতারা। বন্যা চলে দেশে বা পানির চাপ বেঁধে গাছগুলো মরে যেতেছে, সেজন্য সবজি কম আসতেছে। সবসময় তো সব কিছুর দাম বেশি, মধ্যবিত্ত ক্রয় ক্ষমতা বাইরেই থাকে। মাছ তরকারি যে দাম বাড়ছে ব্যস্ত ততটুকু কেউ নাই। 9 দিনেও উদ্ধার হয়নি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে চুরি হওয়া 13টি ভেড়া। বন্ধ রয়েছে বিশ্ববিদ্যালয়ের গবেষণা কার্যক্রম। ব্যাহত হচ্ছে শিক্ষার্থীদের গবেষণার কাজও। উন্নত জাতের এসব ভেড়া উদ্ধারে চেষ্টা চালাচ্ছে পুলিশ। গত 17 সেপ্টেম্বর ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষণার জন্য পালন করা দরপার ও গাড়ল জাতের 13টি ভেড়া চুরি হয়। উন্নত জাতের এসব ভেড়ার এক একটির ওজন 43 থেকে 60 কেজি পর্যন্ত। ভেড়া চুরি হওয়ায় বন্ধ গবেষণা কার্যক্রম। অন্যদিকে বিঘ্নিত হচ্ছে বিশ্ববিদ্যালয়ের স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ে শিক্ষার্থীদের গবেষণাও। এই র্যামগুলোর মানে কোয়ালিটি বলেন বা গ্রোথ রেট বলেন, তারপর হচ্ছে যে বডি সাইজ সবকিছু খুবই সুন্দর ছিল এবং আমরা এগুলোকে একদম এগুলো আবার ন্যাচারালি আমরা কিন্তু ডেভেলপ করছি। ভেড়া চুরির জন্য নিরাপত্তা কর্মীদের অবহেলাকে দায়ী করা হচ্ছে। এই ঘটনা বিশ্ববিদ্যালয়ের গবেষণা প্রকল্পের জন্য অপূরণীয় ক্ষতি বলছেন সংশ্লিষ্টরা। গবেষণা প্রকল্প আছে, সেটার কাজ চলছিল, কাজেই এটা অপূরণীয় ক্ষতি। নতুন একটা অ্যানিমাল আনলেও তো আবার সেই গবেষণার কাজগুলো প্রথম থেকে শুরু করতে হবে। গবেষণায় ব্যবহৃত ভেড়া উদ্ধারে কাজ চলছে বলে জানিয়েছে পুলিশ। নিজস্ব কোনো সংশ্লিষ্টতা আছে কিনা বা সেখানে ভেড়াগুলো তো তার পরিচিত ব্যক্তি ছাড়া ওখান থেকে নড়ে না, এই তথ্যটা আমরা পেয়েছি, যার কারণে ওই ট্র্যাকটা আমরা মাথায় রেখে আগাচ্ছি। গত 1 আগস্ট ট্রেনে কাটা পড়ে এই গবেষণা প্রকল্পের 22টি ভেড়ার মৃত্যু হয়। বর্তমানে ছোট বড় মিলিয়ে মাত্র 6টি ভেড়া অবশিষ্ট আছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মাগুরায় অভিযান চালিয়ে টিসিবির আত্মসাৎ করা 77.835 মেট্রিক টন চাল উদ্ধার করেছে প্রশাসন। বৃহস্পতিবার রাতে মোহাম্মদপুর উপজেলার বিনোদপুর বাজারের একটি দোকানঘর থেকে এসব চাল উদ্ধার করা হয়। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জানিয়েছেন, চাল আত্মসাতের বিষয়টি স্বীকার করেছেন অভিযুক্ত ডিলার। ঘটনায় আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখছে প্রশাসন। এর আগে অভিযোগ ওঠে জুলাই মাসে ওএমএস কর্মসূচির আওতায় প্রায় 78 মেট্রিক টন চাল আত্মসাৎ করা হয়েছে মোহাম্মদপুর উপজেলায়। 18 সেপ্টেম্বর ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে এ বিষয়ে প্রতিবেদন প্রকাশিত হলে 3 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্তে উঠে আসে হোসেনিয়া কান্তা নামে এক ওএমএস ডিলারের মাধ্যমে এই চাল লুট করা হয়। টিসিবি ডিলারদের প্রাপ্ত চাল আমাদের ডিলারের মাধ্যমে দেওয়া হয়েছিল, কিন্তু ডিলার এটা টিসিবি ডিলারদের না দেওয়ায় তার ভাড়াকৃত গুদামে রেখে দেয়। আমরা তদন্তের সাপেক্ষে আমরা বুঝতে পারছি এবং সে স্বীকারোক্তিমূলকভাবে জানাইছে যে আমার গুদামে আছে। বান্দরবানের সবুজ পাহাড়গুলো সেজেছে পাকা ধানের সোনালি রঙে। এর সঙ্গে সাথী ফসলের রঙিন সমাহার মিলিয়ে পাহাড় পেয়েছে ভিন্ন রূপ। শুরু হয়েছে এসব ফসল কেটে ঘরে তোলার উৎসব। এসব ফসল নিয়েই পাহাড়িদের চোখে মুখে ফুটেছে হাসির ঝিলিক। বান্দরবানে পাহাড়ের ঢালে সোনালি ধান,
কাঁধে ঝুড়ি নিয়ে সেই ধান সংগ্রহে ব্যস্ত নারী পুরুষরা। দম ফেলার ফুরসত নেই কারো। জুম চাষ পাহাড়িদের আদি পেশা, প্রাচীন ঐতিহ্য। প্রতি বছর এপ্রিল মাসে জমি প্রস্তুত করে রোপণ করা হয় নিরিখা, উপসি, বিন্নি সহ নানা জাতের ধান। পাশাপাশি এখন প্রায় 17 ধরনের অর্থকরী ফসলেরও আবাদ হয় জমি। কাকুর আছে, আবার ডানা মরিচ আছে, মারফা আছে, চীনা আছে, আবার এগুলা কি গুনসিগুলা এগুলা পাওয়া যায়, বুকটাও আছে। জমি থেকে বিক্রি কবার আছে, কি কি মরি আছে, গুচিয়া, অলির আছে, কলা। 4 মাস পরিচর্যার পর সেপ্টেম্বর থেকে শুরু হয় ধান কাটা, চলে অক্টোবর পর্যন্ত। ফসল ঘরে তোলায় ব্যস্ত সময় কাটছে জুমিয়াদের। দুর্গম পাহাড়ি পল্লীতে এখন উৎসবের আমেজ। ধান ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে, হলুদ ভালো হয়েছে, মানে ঘষা বলে যে ওইটা ভালো হয়েছে। তারপরে হলুদের মানে এদিকে পাশেটা এটা ভালো হয়েছে। এবার জেলায় 8,360 হেক্টর জমিতে উপসি ও হাইব্রিড ধানের আবাদ হয়েছে। ফলনও বেশ ভালো হয়েছে জানিয়েছে কৃষি বিভাগ। জুমের যে ধানের ফলনটা একটু বেশি পাবো বলে আমরা আশা করছি, কারণ যথাসময়ে এপ্রিলের শেষ দিকে বা এপ্রিলের মাঝামাঝি যখন জুম আবাদ করার সময়, বীজ বপনের সময়, তখন কিন্তু বৃষ্টিপাতটা হয়েছে। তত এর আগের বার এটা বিলম্বিত ছিল। পাহাড়ি জনগোষ্ঠীর প্রাচীন ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ জুম চাষ। আধুনিক সময়ে নানা পেশায় যুক্ত হলেও এখনো জুম ফসল অনেকের আস্থার প্রতীক। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নীলফামারীতে অনুষ্ঠিত হলো নর্দার্ন হাফ ম্যারাথন। ভোর 5:30টায় সৈয়দপুর শহরের রাবেয়া মোড় এলাকা থেকে ম্যারাথনটি শুরু হয়। এতে অংশ নেন নারী, শিশুসহ 1000 প্রতিযোগী। ম্যারাথনটি দিনাজপুরে পার্বতীপুরের কৈপলকি পর্যন্ত গিয়ে আবার সৈয়দপুরে ফিরে আসে। প্রত্যন্ত গ্রামাঞ্চলে এমন আয়োজনে মুগ্ধ অংশগ্রহণকারী ও স্থানীয়রা। তৃতীয়বারের মতো ম্যারাথনটি আয়োজন করেছে সৈয়দপুর রানার নামে একটি স্থানীয় সংগঠন। ভলান্টিয়ার্সগুলো অনেক নাইস ছিল এবং এই খোলামেলা পরিবেশে খুবই ভালো লেগেছে। 5 কিলোর পর থেকে যে গ্রামীণ পরিবেশ, এবং সবথেকে ভালো লেগেছে যে 2 সাইডে গ্রামবাসী ফুল দিয়েও আবার আমাদেরকে স্বাগত জানাচ্ছে নিজ ইচ্ছায়। এই ছিল সমগ্র বাংলাদেশে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের। আর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে।